হ্যাঁ, মানে আসলে কি তিনটা তো শেপ, একটা প্লেট, একটা মগ, আর একটা হচ্ছে গিয়ে ওই যে জার, এর বাইরে তো কিছু নাই। এখন একটা জিনিস নিয়ে একটা মানুষ যদি সারা জীবন ভাবতে থাকে, কিছু না কিছু জিনিস তো কমন পড়েই যাবে। এখানে বোধহয় দুই একটা ছবি আছে, আমি দেখি দেখাতে পারি কি না। আর এটা লাস্ট ছবিটাও 14 বছর আগে তোলা। এটা ফার সিরামিক্স, ভদ্রলোক, এই বিশেষ করে এই টেবিলওয়্যার সিরামিক ইন্ডাস্ট্রিতে লোকজন ওনাকে আমার বাবা বলতেন। উনি আমাকে ভীষণ পছন্দ করতেন, এবং এতটাই পছন্দ করতেন যে আমাকে উনি একটা ব্রোশিয়ার এনে দেখালেন, ডেভিড এরকম ছবি চাই। তা আমি বললাম, স্যার এই ছবি তোলার জন্য যে লেন্স লাগবে আমার কাছে সেই লেন্স নাই। তো বললো কী করতে হবে? তো আমি বললাম লেন্স হলে আমি করতে পারবো, অপেক্ষা করতে হবে। বলে অপেক্ষা করার সময় না, আচ্ছা যাও আমি দেখতেছি। 3 দিন পর উনি ভোরবেলা সকাল 7টায় আমাকে ফোন করলেন, মানে তখন হচ্ছে গিয়ে সিঙ্গাপুরে সকাল 9টা, মানে আমাদের টাইম অনুযায়ী। উনি আমাকে ফোন করলেন, আজকে রাত্রে এসে তুমি তোমার লেন্স নিয়ে যাইও। তো আমি মাত্র ঘুম থেকে উঠছি এবং বিদেশি নাম্বার দেখে আমি প্রথমে ভয় পেয়ে গেছি, বাইরে থেকে কে ফোন করলো, বা একটু বেশি অ্যালার্ট হলাম। তো উনি আমাকে লেন্সগুলো দিয়ে দিলেন, আমাকে টাকা পয়সার কথা কিছু জিজ্ঞেসও করলেন, বলে নিয়ে যাও, কালকে থেকে কাজ শুরু করো। পরে অবশ্য আমি কাজ করে তাকে শোধ করে দিছিলাম। মানে ভদ্রলোক বেঁচে নাই, দোয়া করি উনি নিশ্চয়ই শান্তিতে আছেন কোথাও। এটা হচ্ছে গিয়ে ব্রিটিশ রাজ পরিবারের জন্য বানানো প্রোডাক্ট। আমি অনেক কাজ দিতে পারি না, মানে অনলাইনে শেয়ার করা সম্ভব হয় না, কারণ এগুলোর পেছনে এখনও পর্যন্ত সেই রেস্ট্রিকশন আছে। হ্যাঁ, যে কারণে, এবং এটা কিন্তু 18 ক্যারেট গোল্ড প্লেটেড, এবং এটার যে প্রপসগুলো, এইটা শ্যুট করার জন্য ভদ্রলোক 80 ফিট কন্টেনার ভরে ইটালি থেকে উনি ফার্নিচার কিনে এনেছেন। এটা আমার লাইফের একটা রিমার্কেবল মানে প্রজেক্ট। প্রায় 1 মাসের মতো আমি শুধু এই জিনিস নিয়ে কাজ করেছিলাম, এবং সব এই 1DS Mark III-তে তোলা। এই যে এটা একদম সিম্পল মনে হচ্ছে, এখানের কোনো ছবি 1 ঘন্টার কম লাইটিংয়ে সম্ভব হয় না, এটা লাইটটা ম্যানেজ করতে। হ্যাঁ, এবং এই যে, এবং শুধু তাই না, গোল্ডের মধ্যে আবার এই যে এখানে যে টেক্সচারগুলো আছে সেটাও তো থাকতে হবে। বড় করলে যে এই ডিটেলগুলো, সরি, এই যে শার্প ডিটেলগুলো, ইনফ্যাক্ট আমি জানি কেন জানি এগুলোতে খুব মজা পেতাম। মানে একটা সময় ছিল যে এত বেশি পরিশ্রম, এত বেশি বাইরের কাজ করতে হতো, মানে একই সাথে আমি ম্যাগাজিনে কাজ করতাম, একই সাথে নিজের ব্যবসা, আবার কিছু কর্পোরেট কাজ, আবার তখন আমার ছেলেরাও তখন ছোট ছোট, তো সব কিছু মিলে অনেক ব্যস্ততা। সেই ব্যস্ততার মাঝখানে কিছুটা অবসর বোধহয় খোঁজার জন্য আমি এই পথে গিয়েছিলাম। তো তখন এগুলা তো একটা আরামে বসে সারাদিন ওই চানাচুর বাদাম খেতে খেতে করা কাজ আর কি এগুলো। এবং এখানে কোনো আর্ট ডিরেকশন আমাকে করার মতো তখন সেই সময় বা সুযোগ বা চিন্তাও আসে না। এখানে যা কিছু আছে সব আমার কাছে অনেকগুলো ব্রোশিয়ার দিয়েছেন তারা, ওগুলো বুঝে সব কিছু বুঝলাম কি করতে হবে, তারপর সব একসাথে রেখে নিজের মন মতো করে করা। আর আরেকটা জিনিস আছে যে আসলে প্রোডাক্টের কাজ করতে গেলে প্রোডাক্টটাও বুঝতে হবে। এটা হচ্ছে ইউরোপিয়ান সামারের, ওদের সামারটা আমাদের চেয়ে অনেক বড়, রাত 11টার সময় সূর্য ডুবে, তো ওরা সবসময় ব্যাকইয়ার্ড গার্ডেনে ওরা বাগানে বসে খায়। সো এইটা যে সেই ধরনের প্রোডাক্ট, এটা যদি এখন আমি ঘরের টেবিলে তুলি ছবি, তাহলে এটার সাথে এটা যাবে না। সো সেই রিয়েলিটিটা বুঝে এটার জন্য করা হয়েছে। এগুলো আবার অনেক বেশি দামি ডিনার সেট, সো সেটা এরকম এই দামি এই একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে তারপর তোলা হয়েছে। এই যে টিলশিপ লেন্সের একটা মজার জিনিস, এটা আমার ক্যামেরা কিন্তু এইখানটায়, কিন্তু আমার ক্যামেরা কিন্তু মিররে দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে আমি শিফট করে ক্যামেরাটাকে সরিয়ে নিছি। এটা কিন্তু প্লাটিনাম, রিয়েল প্লাটিনাম, কিন্তু মানে এমন না যে সিলভারে করে জিনিস করা। এখনকার আমার সিরামিক্সের কাজের থেকে অনেক দূরে, কিন্তু ওটা আমি দেখাতে পারছি না, আসলে এইভাবে করে প্রেজেন্টেশন রেডিও করা নাই। আর এইখানের একটা, এটা এই প্রজেক্ট আরও রিমার্কেবল। সবাই জানে আমি প্রায় 7-8 বছর আগে আমি শারীরিকভাবে ভীষণ অসুস্থ হয়ে পড়ি,
এবং আমি যখন অপারেশনের পর আমি বেঁচে গেলাম, আমার কাছে মনে হলো যে আবার দ্বিতীয়বার জীবন পাওয়া, আমি দোয়া করি কারো সেই এক্সপিরিয়েন্স না হোক। আমি তখন কলকাতায়, এবং তারপরেও আমার আরও 3 মাস কলকাতায় থাকতে হবে আমি সুস্থ হয়ে যাওয়ার পরেও, ডাক্তারের রেস্ট্রিকশন, বিভিন্ন চেক আপের কারণে আমি অস্থির হয়ে গেলাম কাজ করার জন্য। তখন কি করে আমার সাথে যারা ওই ডিজাইনার ছিল, ওই ব্রোশিয়ার তৈরি করতো, ওদেরকে বললাম যে আমার কোনো কিছু যদি থাকাও আমাকে পাঠাও। তো ওইটা দিয়ে আমি একটা ব্রোশিয়ারের মতো করে, এটা কিন্তু কলকাতায় আমি সুস্থ হওয়ার পর মার্কেটিং করেছি, ওখানে বিভিন্ন অ্যাড এজেন্সিতে গেছি, কিন্তু হয়তো আর তারা 2-1 জন আমাকে কাজের কথাও বলেছে, কিন্তু আমাকে হয়তো আর এখানে যেতে হয় না। তো সেই অর্থে ওইটা আমার জন্য একটা রিমার্কেবল প্রজেক্ট। ম্যাগাজিন ছিল, রেফারেন্স ছিল, কিন্তু আবার এদিকে এই ক্লায়েন্টরা ওনারা আমাদেরকে পুশ করতেন, কারণ ওনারা আসলে যে ফেয়ারে যাবে, ওই ফেয়ারে যদি দেখা যায় তারই একটা কম্পিটিটিভ ব্র্যান্ডের এক্স্যাক্ট একই প্রপস দিয়ে একইভাবে ছবি তুলে দিছে, একটা ঝামেলা হয়। সো ওনারা এগুলো দেখিয়ে বলতো যে এগুলো করবেন না, এটার মতো করে দেন। সো তখন যেটা করতাম, এই একটা ব্র্যান্ডের থেকে প্রপস নিতাম, আর একটা ব্র্যান্ডের থেকে সেট আপ নিতাম, আর একটা ব্র্যান্ড থেকে লাইটিং নিতাম, তারপর 3টা মিলাতাম। এরকম কিছুদিন করতে করতে বুঝে গেলাম যে আসলে কি করতে হবে। হ্যাঁ, তো তারপর থেকে নিজেরাই, কারণ প্রত্যেকটা প্রোডাক্টে যদি ওইরকম ব্রেন স্টর্মিং করে কাজ করতে হয়, একা মানুষ আমি, যেটা তো প্রজেক্টের মানে লেংথ দাঁড়াবে 2 মাস 3 মাস, ওয়ারাজ আমার বেডরুম, আমার মানে স্টোর, এমনকি আমার লিভিং রুমেও কার্টুনের কার্টুন স্টেক থাকতো। এবং আমার দোজ ক্লায়েন্টস আর ভেরি নাইস টু মি, ওনারা আমাকে প্রোডাক্ট পাঠিয়ে দিয়ে বলতো যে আমাদের তো ফেব্রুয়ারির 22 তারিখে ফেয়ার, তার আগে জানি 200 ব্রোশিয়ার আমরা হাতে পাই, বিকজ ব্রোশিয়ারটাও আমি ছেপে দিতাম। এরকম একই সাথে 3টা কম্পিটিটিভ ইন্ডাস্ট্রির কাজ করতেছি, কিন্তু যতদিন কাজ করেছি কারোর সাথে কারো কমন হয় নাই বা কেউ কোনো কমপ্লেন করে নাই। বাট এটা এতটাই স্ট্রেসফুল কাজ, এখন আসলে এতটা পরিশ্রম করার আমার ইচ্ছাও নাই। চাইলে যে কেউ, যারা চায়, যদি কেউ গ্রুপ ওয়াইজ ওয়ার্কশপ করতে পারে এবং এই মার্কেটে তোমরা স্টেপ আপ করতে পারো, আই এম উইলিং টু অফার মাই হোয়াট এভার আই হ্যাভ আর্নড, আমি তোমাদেরকে অফার করতে পারি। ইনফ্যাক্ট চ্যালেঞ্জ না, আমাদের কাছে মজাই লাগতো, বিকজ সবাই যখন ডিজিটালকে ভয় পাচ্ছে বা ডিজিটাল নিয়ে দুশ্চিন্তায়, তখন বা আমার কাছে যখন ডিজিটাল চাওয়া হলো, তার আগেও কিন্তু আমি ডিজিটাইজ হয়েছি। সেটা হচ্ছে আমি ট্রান্সপারেন্সি তুলতাম, এটাকে স্ক্যান করতাম, স্ক্যান করে আমার হাতে ডিজিটাল ক্যামেরা আসার আগে আমি তখনকার ফটোশপ 3, ওটার কোনো কিন্তু অটো ছিল না। স্পটিংটা এখন যে স্পট করলে পর অটোমেটিক সে পাশে মিশে যাচ্ছে তা না, কিন্তু আমরা স্ট্যাম্পিং করে এই স্কিন ঠিক করতাম। হ্যাঁ, সো হ্যাঁ, ড্রাম স্ক্যান করে, এবং ড্রাম স্ক্যান কিন্তু আরও ছবি শার্প হয়ে যেত। ফিল্ম কিন্তু বিশেষ করে ট্রান্সপারেন্সি মানে মোস্টলি লেস ফরগিভেন একটা মিডিয়া, সে কাউকে ক্ষমা করে না। একটু ওভার এক্সপোজার হলে গ্রেইন চলে আসবে, আন্ডার এক্সপোজার হলে, যেটা হচ্ছে গিয়ে আমাদের এই যে ট্রানজিশনটা আসছে, যে কারণে আমাদেরকে না সবসময় খবর রাখতে হতো আমাদের জেনারেশনকে, কখন চলে গেল, কখন নতুন ক্যামেরা আসলো। আমার তো মনে হয় আরও 10 বছর, 8-10 বছর আগ পর্যন্ত সবসময় মেগাপিক্সেলের একটা রেস ছিল, কে কত মেগাপিক্সেল দিতে পারে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু বিষয় আমি এই মাত্র যে প্রজেক্টের কথা বললাম, সাইকেলের প্রজেক্ট, আমি কিন্তু মাত্র 24 মেগাপিক্সেলের ছবি তুলেছি। কারণ এর চেয়ে বড় মেগাপিক্সেল হলে আবার সে ছবিতে এত বেশি ডাইনামিক রেঞ্জ দিয়ে দেয়, আমি কালোকে কালো, সাদাকে সাদা রাখতে পারবো না, দুই জায়গায় আমার ডিটেল চলে আসবে। সো ওইটা এডিটেও অনেক প্রচণ্ড সময় যাবে। সো কিন্তু আমি ওখানে অন্য একটা চালাকি করছি, যেটা আসলে শুনতে চাইলে পয়সা খরচ করতে হবে, ওয়ার্কশপ আসতে হবে, ওইটা এখন বলা যাবে না। এনিওয়ে, আর কারো প্রশ্ন না থাকলে শেষ করি। তবে আজকে যেটা আমি বললাম যে আমি এইটুকু ডিক্লেয়ার করলাম, কারণ হচ্ছে গিয়ে আজকে বিশ্ব কি কিছু আচ্ছা বিশ্ব মানে আলোকচিত্র দিবস। কারণ এখানে এই নেপিস উনি ফ্রান্সে ওনার জীবনের নিরাপত্তা দিবে ফ্রান্স গভর্নমেন্ট, সেই উদ্দেশ্যে কিন্তু উনি ফটোগ্রাফিটাকে মানুষের মাঝে ছড়িয়ে দেন এবং উনি বলেন যে এটা আমি জানিয়ে দেব। সেই থেকে কিন্তু ফটোগ্রাফিটা একটা গণতান্ত্রিক বলা যায়, বা মানে সকলের মাঝে ছড়িয়ে যায়। তো আমি হয়তো ওনার মতো অত বড় কিছু হতে পারলাম না, কিন্তু আমি আমার যেটুকু আমি পেয়েছি সেখান থেকে এইটুকু আমি তোমাদের জন্য দিতে পারি। এবং দ্যাট ওয়ার্কশপের জন্য
ফারহানের সাথে যোগাযোগ করলেই হবে, আমরা একসাথে করতে পারি। সো অনেক ধন্যবাদ। অনেক